আমার প্রিয় বন্ধুরা, আজকেই তোমাদের যে অধ্যায়টি করাবো তা হলো শব্দার্থের চ্যাপ্টার। এটি দ্বাদশ শ্রেণীর বইতে রয়েছে। এখান থেকে যেটি করাবো উপাদানমূলক তত্ত্ব, প্রয়োগমূলক তত্ত্ব, বিষয়মূলক তত্ত্ব, এগুলি আজ আমি এখানে করাচ্ছি। এগুলো বইয়ের থেকেই আমি ছবি প্রিন্ট করে এটা রেখেছি। এগুলো একটু বুঝিয়ে দেবো। এগুলো থেকে তোমরা একটু বুঝে নাও, তাহলে আমার মনে হয় পারবে। খুব বেশি কঠিন নয়, চাইলে তোমরা বই দেখেও পড়তে পারো। আর হ্যাঁ, এর আগে থিসরাস এবং শব্দার্থের পরিবর্তনের স্বরূপ, অর্থাৎ শব্দের সংকোচন, শব্দের প্রসার, এগুলো নিয়ে আমি এর আগে দুটি পর্বে ভিডিও রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে যেও। ওগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। আর এখান থেকে তোমরা একটু দেখে যাও, তাহলে মাথায় থাকলে আমার মনে হয় বিষয়টা খুব বেশি কঠিন হবে না। কারণ খুব দ্রুত তোমাদের দেখে যেতে হবে, তো দ্রুত তোমরা এটা একবার এক ঝলক দেখে নাও। প্রথমে তাহলে চলো শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব। যেমন ধরো, আমরা ফিজিক্সে পড়েছি, কোনো বস্তুকে, কোনো ধাতুকে যদি অণু পরমাণুতে ভেঙে ফেলা হয়, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তার পাওয়া যায়। তেমনই আমাদের শব্দার্থের ক্ষেত্রেও তাই, শব্দের অর্থ কিন্তু এভাবে ভাঙা যায়। তাহলে চলো সংজ্ঞাটা কি রয়েছে। শব্দার্থের উপাদানমূলক বিশ্লেষণের মূল ধারণা হলো এই যে, একটি বস্তুকে যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভেঙে তার অণুপরমাণুর বিশ্লেষণ করলে বস্তুটি সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়, তেমনি শব্দার্থকে, অর্থাৎ শব্দের অর্থকে ভেঙে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করলে সেই শব্দের একটি পরিষ্কার ধারণা এবং অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্কের একটি যথাযথ রূপ পাওয়া সম্ভব। এই ধারণার পরিপ্রেক্ষিতে শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি। তাহলে শব্দ কি? কিছু অর্থ উপাদানের সমষ্টি। এই উপাদানগুলোর মধ্যে কিন্তু একটি সম্পর্ক রয়েছে। এই উপাদানগুলিকে শব্দার্থগত বিষয় শ্রেণী বা শব্দার্থ উপাদান বলে। কি বলে? শব্দার্থ উপাদান বলে। উপাদানমূলক তত্ত্ব অনুযায়ী শব্দার্থের অর্থ নিয়ে আলোচনা করতে হলে শব্দের অর্থকে ভেঙে এই ক্ষুদ্র অর্থ উপাদানগুলিকে বার করতে হবে। এই উপাদানগুলির সাহায্যে আবার শব্দগুলিকে কিছু স্বাভাবিক শ্রেণীতে ভাগ করা যায়। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেমন ধরো, পুরুষ, বৃষ, মোরগ, নারী, গাভী, মুরগি, শিশু, বাছুর, মোরগছানা। তিনটে পরপর 3 শ্রেণীর উদাহরণ রয়েছে। একটা পুরুষ জাতীয়, একটা নারী জাতীয় এবং একটা শিশু শ্রেণীর। এই শব্দগুলির মধ্যে নারী ও শিশুর মধ্যে একটা অর্থগত সম্পর্ক রয়েছে এবং গাভী এবং বাছুরের মধ্যে কিন্তু একটা অর্থগত সম্পর্ক রয়েছে। একইভাবে পুরুষ ও নারীর মধ্যে অর্থগত সম্পর্ক রয়েছে। মোরগ ও মুরগির মধ্যে অর্থগত উপাদান উপস্থিত রয়েছে। প্রথম পর্যায়টি কি হলো? পুরুষ, বিষ, মোরগ। এর মধ্যে সাধারণ অর্থ উপাদান কি? পুরুষ জাতীয়। এটাই উপাদানগত সম্পর্ক। তাহলে তিনটেই কিন্তু আমাদের ছিল পুরুষ, বিষ, মোরগ। এরা ছিল কি? পুরুষ জাতীয় এবং প্রত্যেকেই কি ছিল? প্রাপ্তবয়স্ক। দ্বিতীয়টি দেখো, দ্বিতীয়টিতে কিন্তু নারী জাতীয় রয়েছে এবং প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। আর তৃতীয় পর্যায়টি অর্থ হলো এরা শিশু এবং অপ্রাপ্ত বয়স্ক। শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের মতে এই উপাদানগুলির সমষ্টি শব্দের অর্থ সৃষ্টি করে, যার ফলে বিভিন্ন অর্থযুক্ত শব্দের সৃষ্টি হয়। অতএব উপরের শব্দগুলো, প্রথম সারির শব্দগুলিকে কয়েকটি অর্থ উপাদানের সমষ্টি হিসেবে দেখানো যায়। তাহলে এটা থেকে আমার মনে হয় না খুব বেশি প্রশ্ন হবে। উপাদানমূলক তত্ত্ব তাহলে কি হলো? পুরুষ, বিষ, মোরগ, নারী, গাভী, মুরগি, শিশু, বাছুর, মোরগ। এরা একটা প্রাপ্তবয়স্ক পুরুষ জাতীয়। এরকম যদি হয় দিল হয়তো এগুলো, তাহলে কি ধরনের তত্ত্ব? উপাদানমূলক তত্ত্ব। এই উপাদানমূলক তত্ত্ব শব্দের সম্পর্ক রয়েছে, শব্দের অর্থের মধ্যে এই সম্পর্কগুলো রয়েছে। একটা নারী জাতীয় এবং প্রাপ্তবয়স্ক এবং শিশু শ্রেণীর
অপ্রাপ্তবয়স্ক। এরপরে আমরা চলে আসব বিষয়মূলক তত্ত্ব। বিষয়মূলক তত্ত্বটা কি? বিষয়মূলক তত্ত্বের মূল বক্তব্য ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের উপর নির্ভর করে। তাহলে কোন প্রসঙ্গে আমরা বলছি বা কোন পরিপ্রেক্ষিতে আমরা বলছি তার উপরে কিন্তু অর্থটা আলাদা হয়ে যায়, সেটাই হচ্ছে বিষয়মূলক তত্ত্ব। উদাহরণটা আগে দিই, তোমার মাথায় টুপি কেন? এটা সাধারণত আমাদের যে মাথা থাকে অঙ্গ বোঝাচ্ছে। তোমার মাথা অর্থাৎ আমি বিরক্তভাবে বললাম তোমার মাথা, বিরক্তি অর্থে। খ্যাতিতে তোমার মাথা ঘুরে গেছে, অর্থাৎ এক্ষেত্রে ভ্যাবাচ্যাকা খাওয়া। কথা শোনো, মাথা খাও, রৌদ্রর বাইরে যেও না। তাহলে এখানে অর্থাৎ বারণ অর্থে বোঝানো হয়েছে। পটলবাবু এ গায়ের মাথা, মোড়ল অর্থে। পিসির মাথা ধরেছে, এটা অঙ্গ অর্থে বা ব্যথা, মাথা ধরেছে। হরি সব বোঝে না, ওর একটু মাথা মোটা, বোকা অর্থে। বুদ্ধি কম, কাজের চাপে রাজুর মাথা খারাপ হয়ে গেছে। এখানে এই মাথা খারাপ বলতে সে একটু খেয়ে হারিয়ে ফেলেছে, এই ধরনের বোঝাচ্ছে। তাহলে আমাদের এই দেখো প্রত্যেকটা বাক্যের কোন প্রসঙ্গে এই মাথা শব্দটা আমি ব্যবহার করেছি, সেই প্রসঙ্গে বা পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে কিন্তু আমার অর্থটা পাল্টে যাচ্ছে। অর্থ কিন্তু মাথা মানে যে আমরা অঙ্গ এটা নয়, মাথা মানে আরও কিছু বোঝালো। তাহলে এই প্রসঙ্গ বা পরিপ্রেক্ষিতের উপরে নির্ভর করে যেটা, সেটাই হচ্ছে শব্দের বিষয়মূলক তত্ত্ব। এটাও সোজা। তাহলে উপাদানমূলক তত্ত্ব হচ্ছে শব্দের উপাদানগুলোর মধ্যে একটা মিল থাকছে। ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু যেমন থাকে তেমন এখানে উপাদান আমাদের প্রাপ্তবয়স্ক নারী বা প্রাপ্তবয়স্ক পুরুষ, এরকম একটা শব্দের উপাদানগত সম্পর্ক রয়েছে, অর্থ বোঝাচ্ছে। আর বিষয়মূলক তত্ত্ব হচ্ছে কোন প্রসঙ্গ বা পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে, সেই অনুযায়ী এতগুলো উদাহরণ দিয়ে কিন্তু বোঝানো হলো। তাহলে এই বিষয়টা খুব বেশি কঠিন নয়। চলো সত্য সাপেক্ষ তত্ত্ব। এই সত্য সাপেক্ষ তত্ত্বটা খুব মজার। এটা তোমরা মাধ্যমিকে যোগ্যতা রয়েছে, বাক্যের যে যোগ্যতা সেটাই কিন্তু এখানে সত্য সাপেক্ষ তত্ত্ব হিসেবে দেখানো হয়েছে। এখানে দেখো বাঘ ছাগলকে নিয়ে গেছে, আর পরের বাক্যে রয়েছে ছাগল বাঘকে নিয়ে গেছে। তো পরের বাক্যটা দেখো, ছাগল বাঘকে নিয়ে গেছে, এটা কখনোই হতে পারে না, কারণ ছাগল আমরা জানি বাঘকে নিয়ে যেতে পারে না, কিন্তু বাঘ ছাগলকে নিয়ে যেতে পারে। আবার আমি যদি বলি কান দিয়ে দেখছি, তাহলে সেটা হতে পারে না, কারণ আমরা চোখ দিয়ে দেখছি। তাহলে বাক্যের মধ্যে সত্যতা থাকতে হবে, না হলে সেটা কিন্তু কখনোই বাক্য হবে না। এটার মধ্যে কিন্তু কোনো ব্যাকরণে ভুল নেই আমাদের। পরপরই বসেছে, কর্তা বসে, ক্রিয়া যেখানে বসার কথা সেখানেই বসেছে, কর্ম যেখানে বসার কথা সেখানে বসেছে, কিন্তু এইটা আমাদের বাস্তবের সঙ্গে মিলছে না। ছাগল কখনো বাক্যে নিয়ে যেতে পারে না, অর্থাৎ অসত্য। তাই সত্য সাপেক্ষ তত্ত্ব বাক্যের অর্থকে কিভাবে বিশ্লেষণ করা হবে সেটা সত্য সাপেক্ষ তত্ত্বের উপরে নির্ভর করে। বাক্যের নিজস্ব কোনো অর্থ আছে তা না, তা কেবল কিছু শব্দের অর্থের সমষ্টি। এটা একটুখানি ছাপাটা ভুল উঠেছে, একটু বইয়ের মধ্যে দেখে নিও। এটা হচ্ছে যে বাক্যের সত্যতা থাকতে হবে এবং বাস্তবের সঙ্গে তার মিল থাকতে হবে, সেটাকেই বলা হয় সত্য সাপেক্ষ তত্ত্ব। এই বাক্য দুটিতে শব্দগুলি অভিন্ন, কিন্তু শুধু বিন্যাস ও ব্যাকরণ আলাদা হওয়ার জন্য বাক্য দুটি বিভিন্ন নিজস্ব অর্থ তৈরি হয়েছে। বাক্যের অর্থ কিভাবে বিশ্লেষণ করা উচিত তা নিয়ে বিভিন্ন মতের মধ্যে একটি মত হলো সত্য সাপেক্ষ তত্ত্ব। এটি বাক্যের অর্থ নিয়ে আলোচনার একটি অন্যতম উপায়। সত্য সাপেক্ষ তত্ত্বের মূল বিষয়বস্তু হলো যে সাধারণ ভাষার অর্থকে তার সত্যতায় পরিবর্তিত করা যায়। অর্থাৎ কোনো বাক্যের অর্থ হলো সত্য অথবা মিথ্যা। এখানে আমরা টি এবং ফলস দ্বারা এটা বোঝানো হয়। সত্য হলে টি এবং এফ হলে মিথ্যা হলে এফ দ্বারা।
আকাশ আজ মেঘলা, এই কথাটা যদি বলা হয় যেদিন রোদ উঠেছে তাহলে সেটা হবে এফ। আর যদি সত্যি সত্যি মেঘলা থাকে তাহলে সেটা হবে টি। তাহলে বোঝা গেল সত্য সাপেক্ষ তত্ত্বটা সোজাই মোটামুটি। এরপরে আমরা প্রয়োগমূলক তত্ত্বটা দেখে নেব। প্রয়োগমূলক তত্ত্ব কি? প্রথমে আমরা উদাহরণটা দেখি। আমি তোমাকে যেতে বলছি, তোমাকে নয়। এখানে কিন্তু আমার কিসের প্রয়োজন হচ্ছে? হয় চোখের ইশারা প্রয়োজন হচ্ছে অথবা আঙুল দেখিয়ে কিন্তু বলতে হচ্ছে আমি তোমাকে যেতে বলছি, তোমাকে নয়। এটা কিন্তু না হলে বোঝা নেয়। অর্থাৎ যদি অনেক ছাত্রছাত্রী থাকে তাহলে আমি কিন্তু আঙুল দিয়ে অথবা চোখের ইশারা করে আমি বলছি যে তুমি বাইরে যাও, তুমি নয়। তাহলে যাকে বলছি সে কিন্তু বুঝতে পারছে, হয় আমি আঙুল দেখিয়ে বলছি অথবা আমি চোখের ইশারা করে বলছি। এটাই প্রয়োগমূলক তত্ত্ব আলোচনা করা হয়। একটু পড়ে দিই, দেখো। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগ তত্ত্বে। কেবলমাত্র ভাষায় নয়, আনুষঙ্গিক, এই যে আনুষঙ্গিক ব্যাপার, আনুষঙ্গিক কোনটা? হয় আঙুল অথবা চোখ। আনুষঙ্গিক আরও অনেক কিছু বচনের অর্থ নির্মাণে সাহায্য করে প্রয়োগ তত্ত্বে। বচনের শ্রোতা সেই অনুষঙ্গের সাহায্যে বচনের অর্থ আত্মস্থ করে। কোনো কোনো ক্ষেত্রে অনুষঙ্গের সাহায্য ছাড়া অর্থ নির্মাণ প্রায় অসম্ভব হয়ে যায়। উপরের উক্তিতে বক্তা একজনকে যেতে বলছেন, অপরজনকে থাকতে বলছেন, কিন্তু কাকে কোনটা বলছেন তা ভাষা ছাড়া অন্য কোনো দৃষ্টিগোচর ইঙ্গিত যেমন অঙ্গুলি নির্দেশন ইত্যাদি ছাড়া বোঝা অসম্ভব। অতএব কেবলমাত্র ভাষার বিশ্লেষণের মাধ্যমেই উক্তিটির অর্থ বোঝা সম্ভব নয়। এটাই হচ্ছে প্রয়োগমূলক তত্ত্ব। তাহলে আমরা চারটি জিনিস পড়লাম। এক হচ্ছে উপাদানমূলক তত্ত্ব, সেটা শব্দার্থের উপাদান, যেমন নারী, পুরুষ, কোনোটা পুরুষ জাতীয় কোনোটা নারী জাতীয়, প্রাপ্তবয়স্ক, এই ধরনের উপাদানমূলক তত্ত্ব। আর সত্য সাপেক্ষ তত্ত্ব ছাগল বাঘকে নিয়ে গেল, সেটা কখনোই সম্ভব নয়। যোগ্যতা হারিয়ে ফেলেছে, এটা বলেছি যে যোগ্যতা রয়েছে মাধ্যমিকের সিলেবাসে, আর এটাই সত্য সাপেক্ষ তত্ত্ব দেওয়া রয়েছে হাই সেকেন্ডারি সিলেবাসে। এছাড়া রয়েছে বিষয়মূলক তত্ত্ব, যেটাতে আমরা একই শব্দের বিভিন্ন রকম বাক্যে ব্যবহার করে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছি। যেমন তোমার মাথা, আমার মাথা যন্ত্রণা করছে, মাথা খাও, তুমি রোদ্দুরে যেও না, ইত্যাদি। আর প্রয়োগমূলক তত্ত্ব হচ্ছে হয় অঙ্গুলি নির্দেশন অথবা চোখের ইশারা করে আমাদের অর্থ বোঝাতে হচ্ছে। তাহলে ভাষার বা শব্দার্থের অর্থ বোঝানোর জন্য, শব্দের অর্থ বোঝানোর জন্য আরও কিছু প্রয়োজন হচ্ছে। এটাই হচ্ছে প্রয়োগমূলক তত্ত্বে আলোচনা করা হয়। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা এইটা থেকে একটু একবার চোখ বুলিয়ে যেও।